আসসালামু আলাইকুম। শুভ সকাল। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাকে দেখছেন ও শুনছেন, সবাইকে নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত আছো এবং যারা যুক্ত হওয়া, সবাইকে আমার এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করার জন্য বলছি, যাতে করে বেশি সংখ্যক শিক্ষার্থী আমার এই ক্লাসটি উপভোগ করতে পারে। তার জন্য তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং যারা এখনও লাইভ সেশনে যুক্ত হয় নাই, তোমাদের সহপাঠী যারা আছে সবাইকে একটু নক করো, জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, যাতে করে সবাই ক্লাসে যুক্ত হয়। এবং বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টস করে জানাবে ক্লাসটি কেমন লাগলো, বা কোনো বিষয় যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের এই ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসছি পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিতের অধ্যায় থেকে আজকের প্রথম ক্লাস। আজকের প্রথম ক্লাসে আমি যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি আমি বোর্ডে লিখে রেখেছি। প্রথমত আলোচনা করব বিদ্যুৎ প্রবাহ নিয়ে, দ্বিতীয়ত বিভব পার্থক্য, 3 নাম্বার তড়িৎচালক শক্তি, 4 নাম্বার পরিবাহী এবং 5 নাম্বার সর্বশেষ আছে ওমের সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বলে আমি শুরু করছি আজকের ক্লাস। আমি জানি আমি গত ক্লাসে যে বিষয়গুলি আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল স্থিরতরিতের চ্যাপ্টারে ছিল আধান কিভাবে সৃষ্টি হয় এবং দুটি বস্তুর মধ্যে আদানের পরিমাণ, আদান দিয়ে কিভাবে তার পটেনশিয়াল বা বিভব তৈরি করা যায়, বিভব বাড়ানো যায়। মূলত কোনো একটা বস্তুতে আদান দিয়ে তার বিভব বাড়ানো যায়। আসলে আমার আজকের আলোচনায় আমি যে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে চাই, আসলে চলতরিৎ কি, এই বিষয়টা বোঝানোর জন্য আমার বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম বা চিত্র আঁকা আছে, যেটা হলো দুইটি পানির পাত্র। আমি দুইটি পানির পাত্রের মধ্যেই একটা পাইপ দিয়ে সংযোগ করে দিয়েছি, যাতে পানি একটা থেকে আরেকটাতে প্রবাহিত হতে পারে। আমি এই পানি প্রবাহের মাধ্যমে তোমাদেরকে চলতরিতের বিষয়টি সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। গত অধ্যায়ে আমরা আদান নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভব নিয়েও আলোচনা করেছিলাম। তোমরা চিন্তা করো, আসলে বর্তমান যুগে দৈনন্দিন জীবনে এক মুহূর্ত আমরা বিদ্যুৎ ছাড়া চলার চিন্তা করতে পারি না। এই যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি, লাইট জ্বালাই, ফ্যান ঘুরাই, মোবাইল চার্জ করি, আসলে এই বিদ্যুৎটা হচ্ছে চলবিদ্যুৎ। তো চলবিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয়? যদি দুইটি চার্জিত বস্তুর মধ্যে পরিবাহী তার দিয়ে পরিবাহী সংযোগ দিলে
যদি চার্জ একটা থেকে আরেকটাতে প্রবাহিত হয়, যেমন আমি দুইটি পানির পাত্র এখানে রেখেছি, যদি দুইটি পানির পাত্রের মধ্যে পাইপ দ্বারা সংযোগ করে দিলে একটা থেকে যদি পানি আরেকটাতে প্রবাহিত হয়, তাহলে এটাকে বলা হবে পানি প্রবাহ। আর আমি যদি দুইটি চার্জিত বস্তুকে পরিবাহিতার দিয়ে সংযোগ করে দেই, সংযোগ করে দেওয়ার পরে যদি একটা থেকে চার্জ অন্যটাতে প্রবাহিত হয়, তাহলে তাকে বলা হবে বিদ্যুৎ প্রবাহ। আর এই বিদ্যুৎ যদি একটা থেকে আরেকটাতে পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয় বা চলাচল করে, তাহলে এই বিদ্যুৎটাকে আমরা বলবো চলবিদ্যুৎ বা চলতড়িৎ। এই চলতড়িতের অধ্যায়ে আমার প্রথম টপিকস বিদ্যুৎ প্রবাহ কি। আসলে বিদ্যুৎ যদি একটা চার্জিত বস্তু থেকে আরেকটা চার্জিত বস্তুতে প্রবাহিত হয়, তাহলেই এটাকে বলা হবে বিদ্যুৎ প্রবাহ। এই তো গেল বিদ্যুৎ প্রবাহের বর্ণনা, বিদ্যুৎ প্রবাহের স্বাভাবিক ধারণা। কিন্তু এই বিদ্যুৎ প্রবাহটা যদি আমি কোনো গাণিতিকভাবে তার পরিমাণ আমি যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে এটাকে কোনো একটা রাশি দ্বারা আমার প্রকাশ করতে হবে। যে রাশিটা আমি বিদ্যুৎ প্রবাহের বেলায়, এই রাশিটাকে আমি যদি আই অক্ষর দ্বারা প্রকাশ করি, আই অক্ষর দ্বারা যদি প্রকাশ করি বিদ্যুৎ প্রবাহকে, তাহলে এই বিদ্যুৎ প্রবাহের মান হবে, বিদ্যুৎ প্রবাহের মান হবে I ইকুয়ালস টু কিউ বাই টি, কিউ বাই টি। আসলে এখানে কিউ কি, টি দ্বারা কি বোঝায়? দেখো, কিউ দ্বারা বোঝায় আদানের পরিমাণ, আর টি দ্বারা বোঝায় সময়। তাহলে এখানে আমরা আই দ্বারা বোঝাবে তড়িৎ প্রবাহ, তাহলে আই ইকুয়ালস টু হবে কি কিউ বাই টি। অর্থাৎ টি সময়ে বা একক সময়ে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকেই বলা হবে তড়িৎ প্রবাহ। আমরা যদি ধরে নিলাম এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর ভিতর দিয়ে সবটুকু দিয়ে আমার হিসাব করা চলবে না। যে কোনো এক জায়গায় আমি যদি মনে করি এই জায়গার ভিতর দিয়ে, এটা একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকেই বলা হবে তড়িৎ প্রবাহ। তো এখানে আমি ধরে নিলাম যে টি সময়ে চার্জ প্রবাহিত হয়, ধরে নিলাম টি সময়ে চার্জ প্রবাহিত হয় কিউ কুলম্ব, টি সেকেন্ডে চার্জ প্রবাহিত হয় কিউ কুলম্ব। তাহলে ঐকিক নিয়মে 1 সেকেন্ডে চার্জ প্রবাহিত হবে কত? কিউ বাই টি, এতটুকু চার্জ প্রবাহিত হবে, যাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। তো তড়িৎ প্রবাহের একক কি হবে? এককটা আমরা এইখান থেকে বের করতে পারি। দেখো, চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। চার্জের একক কি? কুলম্ব, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের তড়িৎ প্রবাহের এককটা কি দাঁড়ায়? তড়িৎ প্রবাহের এককটা দাঁড়ায় কিউ পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা এরকম লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডকে আরেকটা
রাশির নতুন একটা রাশি হিসাবে নামকরণ করা হয়েছে, যাকে বলা হবে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারকে এর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি পাইলাম? তড়িৎ প্রবাহের একক পাইলাম অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা এতটুকুই। তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা এতটুকু। তড়িৎ প্রবাহের ভিতর আমরা আলোচনায় নিয়ে আসব তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক এটা বোঝার জন্য তোমাদের এই ডায়াগ্রামটা কাজে লাগবে। যে ডায়াগ্রামে আছে, আমি মনে করি তোমরা যদি এই ডায়াগ্রামটা খুব ভালো করে বুঝো, যেহেতু পানি প্রবাহটা দৃশ্যমান, এখান থেকে আমরা উদাহরণ হিসেবে যদি ভালো করে এই বিষয়টা বুঝতে পারি, তাহলে তড়িৎ প্রবাহটা খুব সহজে বোঝা যাবে। দেখো, এইখানে যদি দুইটা পাত্রের মধ্যে পানির পরিমাণ কতটুকু আছে তা দেখার বিষয় না। দুইটা পাত্রের মধ্যে যদি পানির উচ্চতা সমান থাকে, তাহলে কিন্তু পানি একটা থেকে আরেকটাতে প্রবাহিত হবে না। এটা তোমরা সহজেই বুঝতে পারো। দুইটা পাত্রের মধ্যে যদি পানির উচ্চতা সমান থাকে, তাহলে এই ক্ষেত্রে পানি প্রবাহিত হবে না। কি করলে প্রবাহিত হবে? যদি আমি একটা পাত্রের মধ্যে আরো কিছু পানি ঢালি, তাহলে কি হবে? মনে করি এটার মধ্যে আরো কিছু পানি ঢাললাম, তাহলে এটার উচ্চতা বেশি হবে। আর এটা আমরা বিদ্যুতের ক্ষেত্রে চিন্তা করতে পারি, যে আমরা একটা বস্তুতে একটা প্রান্তে আমি কিছু চার্জ দিলাম, দেওয়ার পরে কি হবে? ওই বস্তুর বিভব বেশি হবে। বিভব বেশি হওয়া আর এই পানি প্রবাহের ক্ষেত্রে পানির উচ্চতা বেশি হওয়া একই রকম বিষয়। যদি এখানে পানির উচ্চতা এটাতে বেশি হয়, তাহলে এটার উচ্চতা কম থাকলো, এই ক্ষেত্রে তাহলে কি হবে? এই প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে, মানে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি প্রবাহিত হবে। ঠিক এরকমই যদি বিদ্যুতের বেলায় একটা বস্তুতে বিভব বেশি হয় এবং আরেকটা বস্তুতে যদি বিভব কম হয়, তাহলে সেই ক্ষেত্রে চার্জ প্রবাহিত হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ হবে। তাহলে আমি যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা বাড়াতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই পানি প্রবাহের মতোই একটা পাত্রে পানির উচ্চতা বেশি করতে হবে, আরেকটা পাত্রে পানির উচ্চতা কম রাখতে হবে। তাহলে তোমরা খেয়াল করো, আমি যদি এইখানে যদি একটা সুইচ চিন্তা করি, এই সুইচটা যদি আমি খুলে দিই, তাহলে এই অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এই পাত্রের পানি এই পাত্রে প্রবাহিত হয়ে অল্পক্ষণের মধ্যেই দুই পাত্রের পানির উচ্চতা সমান হয়ে যাবে, এবং সমান হওয়ার পরে আর পানি প্রবাহিত হবে না। ঠিক বিদ্যুতের বেলায় একই রকম, যদি পরিবাহী তার দ্বারা সংযোগ দেওয়া হয়, তাহলে যেই বস্তুর বিভব বেশি সেই বস্তু থেকে যেই বস্তুর বিভব কম সেই বস্তুতে চার্জ প্রবাহিত হয়ে এক পর্যায়ে অল্পক্ষণের মধ্যেই এই দুটো বস্তুর মধ্যে বিভবের পরিমাণ সমান হয়ে যাবে। চার্জের পরিমাণ না, বিভবের পরিমাণ সমান হয়ে যাবে, তখন আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে আমি যদি বিদ্যুৎ প্রবাহটাকে কন্টিনিউ করতে চাই, চার্জের প্রবাহটাকে যদি আমি অনবরত অবিচ্ছিন্ন রাখতে চাই, তাহলে এক্ষেত্রে আমার এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে, যাতে করে এই পাত্রের পানির উচ্চতা সবসময় বেশি থাকে এবং এই পাত্রের পানির উচ্চতা সবসময় কম থাকে। যদি কোনো পদ্ধতিতে এই রকম ব্যবস্থা করা যায়, তাহলেই পানি প্রবাহটা অনবরত হবে, কন্টিনিউ হবে, এবং তখনই তাকে বলা হবে চলতড়িৎ, বা আমার এইখানে বলা হবে পানির প্রবাহ অনবরত হচ্ছে। তো আমার
এই ক্ষেত্রে ব্যবস্থাটা কি নেওয়া যায়? এক্ষেত্রে আমি যদি কোনোভাবে এই পাত্রের পানি এই দিক থেকে বের করে দিই, তাহলে কি হবে? এইটার পানি এক সময়, এটার পানির উচ্চতা কমতে থাকবে, এইটার পানির উচ্চতাও কমতে থাকবে। যতক্ষণ পানি দুই পাত্রের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত এই উচ্চতার পার্থক্য থাকবে এবং যখন পানি শেষ হয়ে যাবে তখন আর বিদ্যুৎ প্রবাহ হবে না। তাহলে পানি শেষ হওয়া যাবে না এবং বিদ্যুতের বেলায় চার্জও শেষ হওয়া যাবে না। তা এটা করার জন্য কি করা যায়? আমি যদি কোনো পদ্ধতিতে এই পানিটুকুকে ঘুরিয়ে আবার এই পাত্রে নিয়ে আসতে পারি, তাহলে কোনো পদ্ধতিতে যদি নিয়ে আসতে পারি তাহলে কি হবে? এই পাত্রের পানির উচ্চতা সব সময় বেশি থাকবে, এই পাত্রের পানির উচ্চতা সব সময় কম থাকবে এবং অনবরত পানি প্রবাহিত হতে থাকবে। বিদ্যুতের বেলায়ও একই অবস্থা। আমি যদি দুইটি বস্তুর মধ্যে থেকে যে বস্তুর বিভব কম থাকবে, এই বস্তু থেকে যদি আমি চার্জ, যেই বস্তুর বিভব বেশি সেই বস্তুতে আমি যদি কোনো পদ্ধতিতে নিতে পারি, তাহলে এই দুই বস্তুর মধ্যে বিভবের পার্থক্যটা সবসময় সমান থাকবে। তো এই যে দুই বস্তুর মধ্যে বিভবের পার্থক্য সমান থাকবে, পার্থক্য সমান থাকলে প্রবাহটাও একই মানে চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টা একটু চিন্তা করতে থাকো, এটা কিভাবে করা যায়। এই ফাঁকে আমি একটু কমেন্টসগুলি দেখে নিচ্ছি। যে এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছে, আমি কমেন্টসগুলি দেখছি। যে আমার সাথে লাইনে আছেন আমাদের শ্রদ্ধেয় মনির হোসেন স্যার, শুভ সকাল স্যারকেও, শুভ সকাল। তারপরে যুক্ত আছেন মাওলানা নাজমুল হক স্যার, থ্যাংকস স্যার। স্যার আপনাকেও থ্যাংকস, ধন্যবাদ। মাওলানা নাজমুল হক স্যার, কনগ্রেচুলেশন। মাওলানা নাজমুল হক স্যার অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, ধন্যবাদ স্যারকে। তারপরে রিজিয়া পারভিন আপা শুভকামনা জানাচ্ছেন, ম্যাডামকেও শুভকামনা। তারপরে স্যার খুব লিখছেন গুড। তারপরে আমাদের এক স্বনামধন্য শিক্ষাগুরু আমিরি স্যার, যিনি আজকে মনে হয় আমার সাথে প্রথম যুক্ত হয়েছেন, লিখেছেন গুড। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, আমি আমার পরবর্তী টপিকসে যাচ্ছি, পরবর্তী আলোচনায় যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, যে বিদ্যুৎ প্রবাহের পরেই আছে বিভব পার্থক্য। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পানির উচ্চতার যদি পার্থক্য থাকে তাহলে যেমন পানি প্রবাহিত হবে, ঠিক এমনই দুইটি বস্তুর মধ্যে বিভবের যদি পার্থক্য থাকে, বিভব যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হবে না। এক্ষেত্রে কি করতে হবে? বিভব পার্থক্য রাখতে হবে, মানে একটাতে বিভব বেশি থাকতে হবে আর একটাতে বিভব কম থাকতে হবে। এই কাজটা, এই পার্থক্যটা হচ্ছে বিভব পার্থক্য। এই যে দুটি বস্তুর মধ্যে বিভব একটাতে কম আর একটাতে বেশি রাখতে হবে, এবং পার্থক্য এই যে কম বেশি, এই কতটুকু কম বেশি, এইটাই হলো পার্থক্য। এই বিভব পার্থক্যটা আমি এতক্ষণ জাস্ট ধারণা দিলাম, কিন্তু এই বিভব পার্থক্যের
এই বিভব পার্থক্যের একটা গাণিতিকভাবে বর্ণনা করা যায়, যে বিষয়টা আমি একটু পরে আলোচনায় আনছি। বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য এই দুইটার মধ্যে আসলে যথেষ্ট পরিমাণে মিল খুঁজে পাওয়া যায়, যথেষ্ট পরিমাণে মিল আছে। পার্থক্যটা কোন জায়গায় এটা আমি একটু পরে বর্ণনা করছি। দুইটার কিন্তু একই অবস্থা। এখন আমি এই পানি প্রবাহটা থেকে এই দুইটা সম্পর্কে, বিদ্যুৎ বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যে আমি বলেছিলাম যে কোনোভাবে যদি এই পানি প্রবাহটা, মানে এই দ্বিতীয় পাত্র থেকে, যেটা আমাদের পানির উচ্চতা কম, এটা থেকে যদি কোনোভাবে পানি দ্বিতীয়টাতে ফিরিয়ে নেওয়া যায়, তাহলে কি হবে? এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহটা ঠিক থাকবে, প্রবাহিত হতে থাকবে। তাহলে এই যে এটা থেকে এইখানে নিলাম, পানি ফিরিয়ে নিলাম, এটার ব্যবস্থাটা কি, কিভাবে করা যায়? চার্জের বেলা, বিদ্যুতের বেলা এই চার্জটাকে কিভাবে নেওয়া যায়, চার্জটাকে কিভাবে ফিরিয়ে নেওয়া যায়? এই ক্ষেত্রে আমি এইখানে কোনো একটা, যদি এইখান থেকে চার্জ আমি এটা থেকে ফিরিয়ে নিতে চাই, তাহলে এইখানে অবশ্যই কাজ করতে হবে। বল প্রয়োগের মাধ্যমে বস্তুর যদি আমি সরণ ঘটাতে চাই, তাহলে এখানে কি হবে? কাজ হবে। আর কাজ হওয়ার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তিটা আসবে কোত্থেকে? এই শক্তিটা আমরা দিতে পারি কোনো একটা বৈদ্যুতিক কোষ বা ব্যাটারির মাধ্যমে, অথবা জেনারেটরের মাধ্যমে। এই জেনারেটর অথবা বিদ্যুৎ কোষ এই দুইটাই পারে এই চার্জের এই কম বিভব থেকে বেশি বিভবের বস্তুতে এই চার্জটাকে ফিরিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে আমি এই দিক থেকে যে চার্জটা আমি ফিরিয়ে নিলাম, এইটাকে বলবো ইলেকট্রনের প্রবাহ। আর এই যে এইখান থেকে এই দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এইটাকে বলবো আমরা বিদ্যুৎ প্রবাহ। তাহলে এই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহ, এইটার মধ্যে একটা চিন্তার বিষয় যে এটা আসলে তাহলে কি? আসলে মূলত ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। কিন্তু এখানে দুইটার দিক কিন্তু দুইটা। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের বস্তুতে, বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে। কিন্তু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে। আমি এবার এটা বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির রাশিমালা তৈরি করার জন্য আমি একটা সার্কিট বা বর্তনী অঙ্কন করব। যে বর্তনীর বিষয়টা আরো পরের ক্লাসে আমি আলোচনা করব। তার আগে আমি বলতে চাই, আমার এই যে এখান থেকে পানি যদি আমি ঘুরাই এখানে নিতে চাই, তাহলে এখানে শক্তির প্রয়োজন। আর বিদ্যুতের বেলায় চার্জ যদি আমি ইলেকট্রন যদি এইখান থেকে ঘুরে এইখানে ইলেকট্রন নিতে চাই, এই ক্ষেত্রেও শক্তির প্রয়োজন। এই যে শক্তিটা লাগবে, এই শক্তিটাকেই বলা হবে এই ক্ষেত্রে, এই শক্তিটা কোত্থেকে পাবো আমরা? এই শক্তিটা পাবো কোষ বা জেনারেটর থেকে। এই কোষের, তাহলে এখানে যেই কোষটা ব্যবহার করা হবে, এই কোষের মধ্যেই থাকবে রাসায়নিক শক্তি, যেই শক্তিটা ব্যবহার করে আমরা এই ইলেকট্রনের প্রবাহটা ঠিক রাখতে পারি। যেই শক্তি লাগবে, এই শক্তিটাকেই বলা হবে তড়িৎ চালক শক্তি। আর বিভব পার্থক্য তাহলে কি? বিভব পার্থক্য হলো একটাতে বিভব বেশি আর একটাতে বিভব কম রাখতে হবে। এই যে বেশি আর কমের যে পার্থক্য, এই পার্থক্যটাই হলো বিভব পার্থক্য। আর এইখান থেকে ইলেকট্রন ঘুরে আবার ওইখানে নিতে যেই পরিমাণ শক্তি লাগবে, এই শক্তিটাকে বলা হবে তড়িৎচালক শক্তি।
তো এখানে আমি বিষয়টা একটা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। সংখ্যা রেখায় ধরলাম 0, 1, 2, -1, -2, এইভাবে আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি তাহলে একটাতে মনে করো বিভব আছে 1 কুলম 1 ভোল্ট, আর একটাতে বিভব আছে 2 ভোল্ট। বিভবের পরিমাণ একটাতে 1 ভোল্ট আর একটাতে 2 ভোল্ট। তাহলে এখানে পার্থক্য কত? পার্থক্য দেখো মাত্র 1। কিন্তু আমি যদি একটাতে বিভব ধরি 1 আর একটাতে বিভব ধরি -2, তাহলে এখানে পার্থক্য হবে কিন্তু 1, 2, 3 পার্থক্য। এখানে পার্থক্যটা বেশি কিন্তু। তো এখানে আমি বুঝাইলাম এইটার মান হলো ঋণাত্মক আর এইটার মান হলো ধনাত্মক। আমরা এই পার্থক্যটা কিভাবে বাড়াতে পারি? ঋণাত্মকটা থেকে কম পটেনশিয়াল, যেটা কম বিভব, এটার যদি বিভবের পরিমাণ কমিয়ে দিই, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যদি আমি বাড়াই, ঋণাত্মকের দিকে বেশি আসি, তাহলেও পার্থক্য বেশি হবে। অথবা আমি যদি ধনাত্মকটা মানে বেশি বিভবের যেটা পটেনশিয়াল, যেটা বস্তু আছে, ওটাতে যদি আমি পটেনশিয়ালটা আরো বাড়ায় দিই, তাহলেও পার্থক্যটা বেশি হবে। এই ক্ষেত্রে আমার ধনাত্মক আর ঋণাত্মক এটার বিষয় না। মোট কথা হলো পার্থক্য যদি বেশি হয় তাহলেই প্রবাহটা বেশি হবে। আমি এই ডায়াগ্রামটা মুছে আমি একটা বর্তনীর সাহায্যে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তির এই রাশিমালাটা একটু বোঝাতে চাই। ধরো আমি এখানে নিলাম একটা তড়িৎ কোষ। এটা আমি এখানে একটা বৈদ্যুতিক ডিভাইস সংযোগ করে দিলাম। এভাবে যদি আমি সংযোগ করে দেই, আমি বলে রাখি এটা হলো বিদ্যুৎ কোষের চিহ্ন বা সংকেত। যেই টানটা একটু বড় থাকবে এটাকে পজিটিভ প্রান্ত ধরা হবে, আর যেটা একটু ছোট থাকবে এটাকে ঋণাত্মক প্রান্ত ধরা হবে। আর এটা হলো বৈদ্যুতিক ডিভাইস, একটা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, যে কোনো একটা ডিভাইস হতে পারে। যদি আমি এরকম ভাবে সংযোগ করে দেই তাহলে আমার এই যে ধনাত্মক প্রান্ত, আসলে ধনাত্মক প্রান্তটাকে বলা হয় উচ্চ বিভব প্রান্ত, আর ঋণাত্মক প্রান্তটাকে বলা হয় নিম্ন বিভবের প্রান্ত। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই উচ্চ বিভবের বস্তু থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এই দিকে বিদ্যুৎটা, এই দিকে বিদ্যুতের প্রবাহ হবে এই দিকে। কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহিত হবে এই দিক থেকে, ইলেকট্রন প্রবাহ হবে এই দিক থেকে ইলেকট্রন, আর এই দিক থেকে হবে পজিটিভ মানে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটাকে আমরা ধরবো এইরকম। এখানে যে একটা দ্বিমুখী একটা নীতি, যে ইলেকট্রন প্রবাহ একদিকে কিন্তু বিদ্যুৎ প্রবাহ ধরা হয় আরেক দিকে, এই বিষয়টা আমি একটু পরে আলোচনায় আনছি। তো এই ক্ষেত্রে আমি বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তির আমি রাশিমালাটা এভাবে তৈরি করতে পারি, বা সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়। যদি কোনো একটা বর্তনীর এক বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু থেকে, ধরে নিলাম এ বিন্দু, যদি এক বিন্দু থেকে একক ধনাত্মক চার্জকে আমি 1 কুলম্ব চার্জকে যদি আমি এই সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের জায়গায় আনি, মানে সম্পূর্ণ বর্তনীটা ঘোরাতে হলে এই যে তড়িৎ উৎস বা তড়িৎ কোষ,
এটার ভিতর দিয়ে কিন্তু আনতে হবে। এই ক্ষেত্রে বলা হবে যে উৎস সহ বা উৎস সমেত যদি আমি যে কোনো এক বিন্দু থেকে 1 কুলম্ব চার্জ আমি যদি সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসি, সেই ক্ষেত্রে যে পরিমাণ কাজ করা হবে, যে পরিমাণ কাজ করা হবে অর্থাৎ যেই পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তাকেই বলা হবে ওই কোষের, এই কোষের জন্যই তো এটা হচ্ছে, তাহলে তাকে বলা হবে কি এই কোষের তড়িৎ চালক শক্তি। বিষয়টা ক্লিয়ার? আবারও বলি, কোনো বর্তনীর এক বিন্দু থেকে যদি 1 কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে মানে কোষ সহ উৎস সহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে যদি আগের জায়গায় আনি, তো সেই ক্ষেত্রে যেই পরিমাণ কাজ হবে সেই কাজের পরিমাণটাকেই বলা হবে ওই উৎসের বা ওই কোষের তড়িৎ চালক শক্তি। এবারে আমি বলি, মনে করলাম এইখান থেকে আমি কিউ কুলম্ব চার্জকে মনে করলাম এই ক্ষেত্রে এই উৎসের এই যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য মনে করলাম ভি। বিভব পার্থক্য যদি হয় ভি, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ চালক শক্তিকে আমরা তড়িৎ চালক শক্তি ইংরেজি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ইলেকট্রোমোটিভ ফোর্স এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইএমএফ। তাহলে আমরা লিখতে পারি ইএমএফ সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। এখানে ডব্লিউ দ্বারা বোঝায় কাজের পরিমাণ আর কিউ দ্বারা বোঝায় চার্জের পরিমাণ। তাহলে আমরা তড়িৎ চালক শক্তির সংজ্ঞাটা বলতে পারি যে কোনো বিন্দু থেকে, কোনো বর্তনীর যে কোনো বিন্দু থেকে 1 কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই কোষের তড়িৎ চালক শক্তি বলা হয়। তো তড়িৎ চালক শক্তি সূত্রটা হলো ইএমএফ সমান ডব্লিউ বাই কিউ। তাহলে আমরা এটার সাথে সাথে এটার এককটাও বের করে নিতে পারি। এককটা হচ্ছে কাজের একক জুল, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। অর্থাৎ আমরা কি পাই, জুল পার কুলম্ব, যাকে নতুন একটা নামকরণ করা হয়, যাকে বলা হবে ভোল্ট বা ভি দ্বারা প্রকাশ করা হবে। তড়িৎ চালক শক্তির একক হচ্ছে ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট, যার আসছে হলো জুল পার কুলম্ব থেকে। তাহলে ভোল্টের পরিবর্তে লেখা যায় জুল পার কুলম্ব। আবার বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা কি? বিভব পার্থক্য হচ্ছে আমার যদি এই বর্তনীতে আমি দুইটা বিন্দু নিই, এ বিন্দু থেকে বি বিন্দুতে, এই দুইটা বিন্দুর মানে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কতটুকু, এটা বের করতে হলে আমার এইখানে বুঝতে হবে যে বি বিন্দু থেকে 1 কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এ বিন্দুতে আনতে, খেয়াল করো, বি বিন্দু থেকে 1 কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হবে তাকে বলা হবে
বিভব, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো বিভব পার্থক্যটা সৃষ্টি করলো কে? তড়িৎ কোষ। তো বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য কি লাগে? তড়িৎ কোষ। আর তড়িৎ কোষের কি থাকে? শক্তি। এই শক্তিটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। তাহলে তড়িৎ চালক শক্তির সাহায্যেই বিভব পার্থক্য সৃষ্টি করা যায়, যেখানে বিভব পার্থক্যটা হলো বি বিন্দু থেকে, মানে বর্তনীর যে কোনো এক বিন্দু থেকে 1 কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে অন্য একটি বিন্দুতে, মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হবে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। বিভব পার্থক্যের বিভব পার্থক্যর একক হচ্ছে, বিভব পার্থক্যটাও আমরা ভি দ্বারা প্রকাশ করি। এই ক্ষেত্রে যদি আমি বি বিন্দু থেকে কিউ কুলম্ব চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে মনে করি, যদি ডব্লিউ পরিমাণ কাজ করা লাগে, তাহলে এই ক্ষেত্রে ভি ইকুয়ালস টু হবে ডব্লিউ বাই কিউ। তাহলে দেখা যায় যে তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্যের সূত্র একই, এবং একই রকম ভাবে হবে, একক হবে কি? একক হবে ভোল্ট। তাহলে তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে মিল কতটুকু আছে? সূত্র একই রকম, একক একই রকম, শুধু পার্থক্যটা হচ্ছে যে তড়িৎ চালক শক্তি হবে এক বিন্দু থেকে ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে হবে, আর বিভব পার্থক্য হচ্ছে এক বিন্দু থেকে ঘুরিয়ে অন্য আরেকটা বিন্দুতে নিতে হবে। দুই বেলায় ওই যেটুকু কাজ করা হবে সেই কাজকে যদি আমি চার্জের পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে পাওয়া যাবে ওই তড়িৎ চালক শক্তির বেলায় যতটুকু বিভব পার্থক্যের বেলায় তার চেয়ে, মানে একই রকম সূত্র, আমরা ওই রাশিমালাটা বের করতে পারি। দুইটারই সূত্র এক, একক এক। তো এবারে আমি দিকটা নিয়ে একটু চিন্তা করি। দিক, মানে বিদ্যুৎ প্রবাহের দিক কোনটা? আসলে ঘটনাটা হচ্ছে কি, যে যখন বিদ্যুৎ আবিষ্কার হলো, তখন কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয় নাই। পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আছে এটা কিন্তু আবিষ্কার হয় নাই। ধরা যায় ইলেকট্রন আবিষ্কারের আনুমানিক 100 বছর আগে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। তো তখন তো ইলেকট্রন ছিল না। তখন তাহলে মনে করা হতো যে ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়, অথবা উচ্চ বিভব বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু প্রকৃতপক্ষে নিম্ন বিভবের বস্তু থেকে ইলেকট্রন উচ্চ বিভবের বস্তুতে প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন প্রবাহ হচ্ছে এইরকম, ইলেকট্রন প্রবাহ হচ্ছে এই দিকে, আর বিদ্যুৎ প্রবাহ ধরি আমরা এই দিকে, এই দুইটি ধারণা আমরা কিভাবে ফয়সালা করতে পারি? আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা হচ্ছে প্রোটন, আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণিকা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে দেখা গেল যে পরমাণুর একেবারে কেন্দ্রে থাকে প্রোটন, যেটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, এবং প্রোটনের ভর অনেক বেশি, যেটা পরমাণু থেকে বের করে আনা প্রায় অসম্ভব, এবং বাইরের দিকে থাকে ইলেকট্রন, যেগুলি প্রবাহিত করা একটা থেকে আরেকটাতে, মানে এগুলি মুক্ত করে নিয়ে আসা খুব সহজ। তো যদি প্রোটন প্রবাহিত হতে না পারে, তাহলে আমরা ধনাত্মক চার্জ প্রবাহটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে এটা একটা ধনাত্মক চার্জ, এটাকে আমরা কিভাবে ঋণাত্মক চার্জের দিকে, ঋণাত্মক প্রান্তের দিকে নিতে পারি? আসলে এটা নেওয়ার কোনো সুযোগ নাই।
আমরা শুধু বুঝতে পারবো। আমরা যদি বলি এই যে একটা রেখাংশ আছে, এই রেখাংশটাকে তোমরা এই রেখাংশটাকে বড় করো। এটা যেহেতু প্রোটনের সংখ্যা পরিবর্তন করা যায় না, প্রোটনকে দেওয়া যায় না, প্রোটন দেওয়া যায় না, আনা যায় না, তাহলে প্রোটনের, আমি যদি বলি প্রোটনের সংখ্যা বাড়াইবা, তাহলে কিভাবে বাড়ানো সম্ভব? এটার মতো যে আমি যদি বলি এই রেখাংশটাকে মুছা যাবে না, ধরা যাবে না, তারপরে এটাকে বড় করতে হবে। কিভাবে বড় করা সম্ভব? তোমরা কি চিন্তা করতে পারো এই রেখাংশটাকে কিভাবে না মুছে, না এটাকে এটার মধ্যে আর কলম না ধরে কিভাবে এটাকে বড় করা যায়? তোমরা একটু চিন্তা করতে থাকো, আমি এই ফাঁকে একটু 1 মিনিট আমি কমেন্টসগুলি দেখে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির, নাইস, থ্যাংক ইউ। তারপরে আরমান খান অনেক দেরি করে এসেছে। আরমানের সাথে অন্য বন্ধু বান্ধবরা কোথায়? ঠিক আছে, আমি এটার সমাধানটা বলে দিচ্ছি। যে আমি বলছিলাম যে এই রেখাংশটাকে না ধরে, না মুছে এটাকে কিভাবে বড় করা যায়? মুছলে তো ছোট হয়ে যাবে। আর যদি আমি এটাকে আরেকটু এখানে আরেকটু জোড়া দেই, লম্বা করি, তাহলে বলা যায় যে বড় করা হইলো, আগের চেয়ে বড় করা হইলো। কিন্তু এটা করা যাবে না। এটাকে না ধরে আমি বড় করতে পারি যদি এটার পাশে একটা ছোট একটা রেখাংশ এঁকে দেই, তাহলেই বলা যাবে যে এই রেখাংশটা বড়, এই রেখাংশটা ছোট। এই দুইটা রেখাংশের মধ্যে পার্থক্য আছে, দৈর্ঘ্যের পার্থক্য আছে। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? দুইটাই চার্জিত বস্তুর মধ্যে আমি যদি যেটার পটেনশিয়াল কম বা যেটার বিভব কম, এইটার থেকে যদি আমি এইটার বিভবকে যদি আমি কমাতে পারি, এখান থেকে যদি আমি ইলেকট্রন বের করে নিয়ে আসি, তাহলেই তো তার বিভব কমে যাবে। এইটার বিভব কমাইতে পারলে ধনাত্মকটা থেকে ঋণাত্মকটার দিকে বিদ্যুৎ প্রবাহ আমরা ধরে নিতে পারি। যে আমরা ধরে নিতে পারি বিদ্যুৎ প্রবাহটা ধনাত্মকটা থেকে ঋণাত্মকটার দিকেই হচ্ছে। প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহ হয় কম পটেনশিয়ালের বস্তু থেকে বেশি পটেনশিয়ালের বস্তুতে। আর আমরা প্রচলিত যে ধারণা যে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুতে তড়িৎ প্রবাহিত হয়, এই ধারণাটাকে আমরা কাজে লাগাবো। এই ধারণা অনুসারে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের বস্তুর দিকে বিদ্যুৎ প্রবাহ হয়। এই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এবারে আসি আমি পরিবাহী নিয়ে। পরিবাহী, আমার বিভব পার্থক্য শেষ হলো, তড়িৎ চালক শক্তি শেষ হলো। এবারে আসি আমি পরিবাহী নিয়ে। পরিবাহী বিষয়টা হচ্ছে যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বলা হবে পরিবাহী। এখন এরকম পদার্থ কি কি আছে? পরিবাহী কোনগুলি? যেই পদার্থের ভিতর পরমাণুগুলি বন্ধন সৃষ্টি করার পরেও কিছু মুক্ত ইলেকট্রন রেখে যায়, যেই পদার্থগুলির ভিতর মুক্ত ইলেকট্রন আছে, এই পদার্থগুলিও ইলেকট্রন প্রবাহিত করতে পারে এবং এই পদার্থগুলি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। আর যেই পদার্থগুলির ভিতর মুক্ত ইলেকট্রন নাই, সেই পদার্থগুলি বিদ্যুৎ প্রবাহ করতে পারে না, তাহলে সেই পদার্থগুলিকে বলা হবে
বিদ্যুৎ অপরিবাহী। সাধারণত ধাতুগুলি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী আর অধাতুগুলি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। তাহলে পরিবাহীর মধ্যে আমরা তিন ধরনের বস্তু পাই। একটা যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলি, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে অপরিবাহী বলি। আরেক ধরনের পদার্থ আছে যার ভিতর দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, মানে পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে যার ভিতর দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এই ধরনের পদার্থকে বলা হবে অর্ধ পরিবাহী, এবং যাকে ইংরেজিতে বলা হবে সেমি কন্ডাক্টর। এখানে হাফ কন্ডাক্টর বললে হবে না, সেমি কন্ডাক্টর। তো এই সেমি কন্ডাক্টরগুলি আসলে এই সেমি কন্ডাক্টর নিয়ে আমরা পরবর্তী কোনো অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এই সেমি কন্ডাক্টরের উপর ভিত্তি করে আসলে প্রযুক্তির দিক দিয়ে আমরা এত অগ্রসর হয়েছি। সেমি কন্ডাক্টরের বেলায় কি হয়, যদি তাপ প্রয়োগ করা হলে এমনিতে সাধারণত পরিবাহীর মধ্যে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তার পরিবাহিতা কমে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলি তখন প্রবাহিত হতে, আমি যদি একটা পরিবাহীর ভিতর তো অণু পরমাণুগুলি আছে, পরমাণুগুলির ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় পরিবাহীগুলির বেলায়। আর অপরিবাহীর বেলায় কি হয়, মুক্ত ইলেকট্রন নাই, তাহলে প্রবাহ হবে কোনটা? তাহলে এটার ভিতর দিয়ে যেহেতু ইলেকট্রন নাই, ইলেকট্রন প্রবাহিত হবে না, তার মানে এটা অপরিবাহী। পরিবাহী যেগুলি, এইগুলির ভিতর অণু পরমাণুগুলি কি হবে, ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় এই অণু পরমাণুগুলির সাথে ধাক্কা যদি লাগে তাহলে এই ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি হয়। এখন এই পরিবাহী যদি আমি উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করলে কি হয়, এই অণু পরমাণুগুলির কম্পন বৃদ্ধি পায়। কম্পন যদি বৃদ্ধি পায়, এই অণু পরমাণুগুলি যদি বেশি বেশি কাঁপতে থাকে, তাহলে তার ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ হওয়ার সময় বেশি পরিমাণে বাধার সৃষ্টি হবে, অর্থাৎ তার পরিবাহিতা কমে যাবে। কিন্তু সেমিকন্ডাক্টরগুলির বৈশিষ্ট্য অন্যরকম। সেমিকন্ডাক্টরগুলির ভিতর আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে তার পরিবাহিতা বেড়ে যায়। এই বিষয়ে আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন তাহলে আজকে আমরা কি পাইলাম, পরিবাহী তিন ধরনের। একটা হচ্ছে পরিবাহী, যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আরেকটা হচ্ছে অপরিবাহী, যেটার ভিতর দিয়ে একেবারেই প্রবাহিত হতে পারে না, যাকে অপরিবাহী বা অন্তরক বলা হয়। আর আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী, যার ভিতর দিয়ে কিছু পরিমাণ বা যাকে তাপ দিলে পরিবাহীর মতো আচরণ করে, আর এমনিতে অল্প পরিমাণে পরিবাহিতা আছে। এগুলো পরিবাহীর বিষয়। এবারে আসি ওহমের সূত্র। আসলে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম, তিনি এই যে বিভব পার্থক্য বেশি থাকলে বিদ্যুৎ প্রবাহ হয় বেশি, বিভব পার্থক্য কম থাকলে প্রবাহ হয় কম। আবার কিছু কিছু পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয় বেশি, আবার কিছু পদার্থের ভিতর দিয়ে প্রবাহ হয় কম। ওটা পদার্থের ধর্মের উপর নির্ভর করে। তো পদার্থটার এই যে ধর্মের উপর যে নির্ভর করে, কিছু পদার্থের ভিতর প্রবাহ হওয়ার সময় বাধার সৃষ্টি হয় বেশি, আর কিছু পদার্থের ভিতর বাধার সৃষ্টি হয় কম। এই যে বিদ্যুৎ প্রবাহের বাধা, যাকে বলা হয় রোধ, এই রোধের বিষয়টা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত শুধু আমরা এই রাশিমালাটা চিন্তা করি যে এইখানে ঘটনাটা কয়টা বিষয় আছে, বিভব পার্থক্য,
বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় কি কি বিষয় লাগবে? বিভব পার্থক্য লাগবে, আর তড়িৎ প্রবাহ, আর একটা হচ্ছে রোধ। এই তিনটার সমন্বয়ে একটা সূত্র তৈরি করা যায়। এই তিনটি বিষয়কে নিয়ে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য এবং রোধ, এই তিনটার যে সম্পর্ক, এই তিনটার সম্পর্ক নিয়ে যে সূত্র বিজ্ঞানী জর্জ সাইমন ওহম সৃষ্টি করেছেন, ওই সূত্রটাকেই বলা হয় ওহমের সূত্র। তাহলে আমরা বলতে পারি কোন পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের মান কার উপর নির্ভর করে? তড়িৎ প্রবাহের মানটা নির্ভর করে দুইটা প্রান্তে বিভবের পরিমাণ, অর্থাৎ বিভবের পার্থক্য কতটুকু আছে। এই বিভব পার্থক্যের উপর নির্ভর করে তড়িৎ প্রবাহের মান। তাহলে এখান থেকে বোঝা যায় পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, পার্থক্য যত কম হবে তড়িৎ প্রবাহ তত কম হবে। অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহটা হচ্ছে কি? বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, বা তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এখানে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ হচ্ছে প্রপোর্শনাল টু ভি, I প্রপোর্শনাল টু ভি, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে কার সমানুপাতিক? বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা যদি এটাকে একটা সমীকরণে রূপ দেই, তাহলে আমরা লিখতে পারি I ইকুয়ালস টু জি ইন্টু ভি। এখানে জি হচ্ছে কি? ধ্রুবক। জি দ্বারা বোঝায় ধ্রুবক, এবং এটা হচ্ছে ওই পরিবাহীর পরিবাহিতা বা পরিবাহকত্ব। জি দ্বারা বোঝায় পরিবাহকত্ব। আর এই জি মানে কি পরিমাণ পরিবহন ক্ষমতা আছে, এই পদার্থটার পরিবাহী ক্ষমতা কিরকম আছে, এটা বোঝায় হলো জি দ্বারা। তাহলে এটার বিপরীত একটা রাশি আছে, যে কি পরিমাণ প্রবাহ হবে এটা নির্ভর করে এটার ভিতর বাধার সৃষ্টি করে কি পরিমাণ। যদি বাধা দেয় বেশি তাহলে প্রবাহ হবে কম, আর বাধা যদি দেয় কম তাহলে প্রবাহ হবে বেশি। তাহলে এই যে বাধা বা রোধ, এই রোধই হচ্ছে এই জি এর বিপরীত রাশি। পরিবাহিতা জি হচ্ছে রোধের বিপরীত রাশি। রোধকে প্রকাশ করব আর দ্বারা, রোধের বিপরীত রাশি। এইখানে যদি আমি এই জি এর পরিবর্তে যদি 1/r বসিয়ে দেই, তাহলে কি পাই? তাহলে পাওয়া যায় I ইকুয়ালস টু ভি বাই আর। এইটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, যার সাহায্যে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহটা নির্ভর করে এখানে কার উপর? বিভব পার্থক্যের উপর, আর একটা হচ্ছে রোধের উপর। তো এই রোধ নির্ভর করে ওই পদার্থের ধর্মের উপর। আমরা এই সূত্রটাকে মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করতে পারি। যে কৌশলটা হচ্ছে এমন, যে একটা ত্রিভুজের মধ্যে আমি এরকম চিন্তা করতে পারি, ভিটাকে রাখলাম উপরে, এখানে আই, এখানে আর। তোমরা যদি এই চিত্রটা মনে রাখো তাহলে দেখবা আমরা যে সূত্রটা পাইলাম,
এখানে যে সূত্রটা পাইলাম আই ইকুয়ালস টু বি বাই আর, কি সূত্র পাইলাম? আই ইকুয়ালস টু বি বাই আর, এই সূত্রটা আমরা পাই। তাহলে এখান থেকে তোমরা চিন্তা করো, তাহলে আই সমান কি পাই? আই ইকুয়ালস টু কি পাই? আইটাকে যদি আমি ধরে রাখি তাহলে কি পাই? বি বাই আর। তাহলে এই যে দেখো আই ইকুয়ালস টু হলো বি বাই আর। আর যদি আমি বলতে চাই যে আই ভি ইকুয়ালস টু কি হবে? ভি ইকুয়ালস টু হবে কি? আই আর, পাশাপাশি আছে গুণ আকারে, ভি ইকুয়ালস টু হবে আই আর। আমি যদি এটাকে আর গুণন করি তাহলে পাই ভি ইকুয়ালস টু আই আর। আর যদি আমি চিন্তা করি আর ইকুয়ালস টু কি হবে? আর ইকুয়ালস টু হবে, এখানে যদি আমি এটা আর এর মান বের করতে চাই তাহলে আর ইকুয়ালস টু কি হবে? ভি বাই আই, আইটা নিচে আসবে, ভি বাই আই। দেখো ভি ইকুয়ালস টু কি হবে? আই আর। এই যে ভি ইকুয়ালস টু আই আর, আই ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। আই ইকুয়ালস টু হবে ভি বাই আর। আর ইকুয়ালস টু কি হবে? ভি বাই আই। তাহলে আর ইজ ইকুয়ালস টু হবে ভি বাই আই। তোমরা শুধু এই চিত্রটা এইভাবে যদি চিন্তা করো, এইভাবে মনে রাখো, তাহলেই এই সূত্রটা তোমাদের মনে থাকবে। তো আজকে আমার আলোচনার সর্বশেষ বিষয় ছিল ওহমের সূত্র। ওহমের সূত্র এখানে তিন ভাবে আমি দেখাইলাম। ওহমের সূত্রের মধ্যে যে আমরা নতুন একটা রাশি পাইলাম রোধ, নতুন একটা রাশি পাইলাম কি? রোধ। এই রোধের এককটা আমরা কি পাই? তাহলে এককটা পাই, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। তাহলে কি পাই? ভোল্ট পার এম্পিয়ার। এই ভোল্ট পার এম্পিয়ারের পরিবর্তে নতুন একটা নামকরণ করা হয়েছে, যাকে বলা হবে বিজ্ঞানী ওহমের নাম অনুসারে ওহম, যাকে গ্রিক অক্ষর ওমেগা দ্বারা চিহ্নিত করা হয়। ওমেগা দ্বারা চিহ্নিত করা, যাকে আমরা বলবো ওহম। তাহলে রোধের একক পাইলাম ওহম। ওহমের সূত্রটা আলোচনা হইল। আমার আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় এখানেই শেষ করলাম। তো এখানে আমি বর্তমান যেই নবম দশম শ্রেণীর যেই পদার্থবিজ্ঞান বই, এই বইতে আমি একটু আমার দৃষ্টিতে একটু অসঙ্গতি আমি পাইলাম। অসঙ্গতিটা আমি আমার সাথে যারা সম্মানিত শিক্ষক যারা আছেন, বিশেষ করে বিজ্ঞানের শিক্ষক, পদার্থবিজ্ঞানের শিক্ষক যারা আছেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যে বর্তমান নবম দশম শ্রেণীর যে বর্তমান বই, এই বইয়ে 311 পৃষ্ঠায় একটা চিত্র আছে। এই চিত্রে দুইটি 1.5 ভোল্টের কোষ বিভিন্নভাবে সংযোগ দেওয়া হয়েছে। এইখানে যে দ্বিতীয় চিত্র আর চতুর্থ যে চিত্র, এই দুইটি চিত্রের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আসলে চিত্রটা সঠিক কিনা এই বিষয়ে আমার বিজ্ঞ স্যারেরা একটু চিন্তা করবেন। আরেকটা বিষয় যেটা হলো রোধের একক। রোধের একক হচ্ছে ওহম, যাকে আমি ওমেগা চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম। এই চিহ্নটা এই বইয়ের 314 পৃষ্ঠায় বইতে লেখা আছে। এটাকে গ্রিক অক্ষর সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আসলে এই চিহ্নটা সিগমা কি না, এটা আমার বিজ্ঞ স্যারদের কাছে একটা প্রশ্ন। এই চিহ্নটা এখানে ঠিক আছে কিনা। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমার এই লাইভ সেশনে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন, সবাইকে পরিশেষে একটি কথাই বলবো যে সবাই
এই বর্তমানে এই করোনার করুণ পরিস্থিতিতে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনায় আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।